নমস্কার, আলাপ টিভিতে আপনাকে স্বাগত জানাই। আর আপনাদের সাথে রয়েছি আমি শরীফুল। আজ আমার সঙ্গে যিনি বসে আছেন তার নাম তনুশ্রী সামন্ত, যিনি পেশায় শিক্ষিকা। তিনি কবিতা লেখাতেই মনের আনন্দ খুঁজে পান বা মনের আরাম খুঁজে পান। আপনার লেখালেখি শুরু তো একেবারে ছোটোবেলা থেকেই। একটু জানতে চাইব প্রথম লেখার অভিজ্ঞতা কেমন ছিল? একবারে ছোটোবেলা থেকে লেখাটা আমার মানে কবিতার যে ব্যাপারটা আমার ইনবর্ন আছে বলা যায় আর কি। কারণ আমার মামা দাদু কবিতা লিখতেন, গান লিখতেন, তো ওনার গানের বই প্রকাশ পেয়েছিল। তো তখন তো অত প্রচার ছিল না, সেভাবে কেউ জানেন না ওনাকে। যাই হোক, ছোটো থেকেই আমি ক্লাস 3-4 থেকেই স্কুলের খাতায় ছড়া লিখতাম, কবিতা লিখতাম। অনেক সময় টিচারদের চোখে পড়তো, টিচাররা প্রেজ করতেন, ভালো বলতেন যে হ্যাঁ তুমি লেখো আরও, হ্যাঁ এরকম আর কি। তো সেরকম লেখা যে কেউ হাতে ধরে শিখিয়েছে কি কোনো পড়ে লেখার যে ব্যাপারটা, এরকম ব্যাপারটা নয়। ছোটো থেকে ইনবর্ন লেখাটা আমার মধ্যে ছিল আর কি। তো আমাদের পাড়ার প্রথম লেখা যেটা খুব ছোট্ট, ডলি বলে একটা কুকুর ছিল, একটা পোষা কুকুর আমাদের পাশের বাড়িতে। তো সে মারা গেল হঠাৎ। সেই ছোট্ট কুকুর বাচ্চাটাকে আমি খুব ভালোবাসতাম। আমাদের বাড়ির নয় যদিও, তাও আর কি, তাকে খুব ভালোবাসতাম। তো সেটা আমার খুব কষ্ট হয়েছিল, খুব এফেক্ট করেছিল আমাকে। সেন্সিটিভ ছোটো থেকেই তো তাকে নিয়ে প্রথম লিখেছিলাম। ঠিক মনে নেই, 2-4 লাইন মনে আছে। ডলি নামে একটি কুকুর ছিল আমার গ্রামে, সেই কুকুরের কর্তা ছিল কানাই মণ্ডল নামে। এরকম বাচ্চারা যেমন লেখে, হ্যাঁ, তাকে নিয়ে বেড়াতো সে রোজ বনে বনে, এই ধরনের আর কি। পুরোটা মনে নেই, এই ধরনের লিখতাম যখন যা মনে হতো। কখনো কোনো বন্ধুদেরকে নিয়ে ছড়া লিখতাম, লিখে দিতাম তাদের জন্মদিনে কোনো কিছুতে, এরকম ব্যাপার আর কি। মানে লেখাটা ইনবর্নই ছিল আমার মধ্যে। তারপর পরবর্তীকালে স্কুল ম্যাগাজিন, কলেজ ম্যাগাজিনে লিখতাম। খাতা মানে ভরিয়ে ফেলেছি কবিতায়, কিন্তু পরবর্তীকালে সে খাতাপত্র সেভাবে গুছিয়ে রাখিনি। তারপর অনেক বাড়িতে আমার সে স্ট্রাগলের কথা পরে বলবো, অনেক দুর্ঘটনা ঘটেছে আমার, মানে পরিবার আত্মীয় স্বজন অনেকে মারা গেছে, মানে আমার দাদা, বাবা, মা, এরকম অনেক রকম ঝামেলার মধ্য দিয়ে জীবনে যাওয়ার ফলে সেসব আর লিখবো কখনো আর ভাবিনি। এরকম না ভেবেই সংসারে ঢুকলাম। সংসারও একার সংসার, বিভিন্ন রকম চাপের জন্যে লেখার কথা মাথা থেকে আউট হয়ে গেছে, যে কোনো দিন লিখবো এটা আর ভাবিনি। তার জন্য খাতাপত্র, ডায়েরি ফাইরি কিছুই আর গুছিয়ে রাখিনি, সবই এলোমেলো হয়ে গেছে এরকম আর কি। মাঝে মাঝে লিখতাম, শখের বসেই লিখতাম, কোনো কিছুই সেভাবে গুছিয়ে রাখা হয়নি। তারপরে এই 2020-21 দিকে মনে হয় ফেসবুকে এলাম। ফেসবুকে এসে যার যেটা প্যাশান হয় আর কি, সবাই লেখালেখি দেখে আমারও ইচ্ছে করলো আবার নিজেকে মেলে ধরার। তো তখন আবার লিখতে শুরু করলাম। অনেক কবি সাহিত্যিক বন্ধু ফেসবুকে হলো এবং তারা দেখলাম খুব পছন্দ করছে আমার লেখা, প্রেজ করছে। তখন আমি একটা ইন্সপিরেশান পেলাম আর কি, একটা অনুপ্রেরণা পেলাম। তখন আরও লেখাটাকে চালিয়ে গেলাম এবং কিছু পড়াশোনা সাইড বাই সাইড চালু রাখলাম। যাই হোক, লিখি এখনও। সংসারের চাপ আছে, শিক্ষকতা আছে, চাকরি আছে, সব কিছু আর কি। খুব কষ্টের, খুব স্ট্রাগলের সংসার আমার। ইকোনমিক্যাল খুব ঝামেলা নেই হয়তো, আমার হাজব্যান্ডও টিচার হাই স্কুলের, আমিও টিচার, কিন্তু একার লোন ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি কেউ নেই, আমার বাবা মা কেউ নেই, 4-5টা শূন্য বলা যেতে পারে। সেই জায়গায় আমার তিন ছেলে মেয়ে, সবাইকে মানে মানুষ করে, সবাইকে বড় করে, আমার বড় মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে, বিএসসি নার্সিং করছে। মানে সবাইকে বড় করে এত কিছু সামলে আবার লেখায় ফিরে আসা, মানে খুবই স্ট্রাগল করতে হয়েছে আর কি। আপনার লেখার মধ্যে বরাবরই প্রকৃতির অনুষঙ্গ খুঁজে পাওয়া যায়, এর কারণ কি বেড়ে ওঠার পরিবেশ? অবশ্যই। আমি তো ছোট থেকে একবারে মানে প্রত্যন্ত গ্রামেই বড় হয়েছি, একবারে মানে প্রকৃতির মধ্যে, মানে একবার কোর প্রকৃতি যাকে বলে। মানে ছোট থেকে খুব মানে বুনো স্বভাবের ছিলাম, মাঠে ঘাটে গাছে বনে বাজারে ঘুরে বেড়াতাম, এরকম আর কি। আমার বাবার বাড়ি খুব গ্রামে হলেও আমার বাবা দাদু দুজনেই টিচার ছিলেন, শিক্ষক, মানে অবস্থাপন্ন ফ্যামিলি, কিন্তু খুব গ্রামে। তার মানে খুব আদুরে ছিলাম। গ্রাম্য জীবনের প্রকৃতির সংস্পর্শ বেশি, কিন্তু কোনো অভাববোধ ব্যাপারটা ছিল না। তো তার ফলে প্রকৃতির সঙ্গে মেশা, প্রকৃতির মানে কোলে বেড়ে ওঠা এবং এনজয় করা, যে ব্যাপারটা প্রকৃতিকে নিয়ে যে আনন্দ করা। হ্যাঁ, চলে গেলাম সকালে উঠে হিজল ফুলের মালা গাঁথতে, চলে গেলাম এই সকালে উঠে ফুল কুড়োতে, টগর ফুলের মালা গাঁথতে, কি চলে গেলাম গাছে উঠে খেলতে, এই যে ব্যাপারগুলো আর কি, এগুলো খুব ভালো মতো পেয়েছি আমি। তার ফলে মানে প্রকৃতির সঙ্গে মিক্সিংটা আমার খুব ভালো হয়েছে আর কি। এই জন্যে আমার লেখার বেশিরভাগ উপমা যেগুলো আর কি, আমি লেখার উপমা যেগুলো ব্যবহার করি, সেগুলো বেশিরভাগ কেন 99% বলা যায়
প্রকৃতি থেকেই আসে আর কি, প্রকৃতির এক্সাম্পল দিয়ে আমার সমস্ত উপমা চলে আসে আর কি, এটা চলে আসে, অটোমেটিক চলে আসে আর কি। অনেকেই বলেন কবিতা বা যে কোনো শিল্প সৃষ্টিতে একটা বড় ভূমিকা পালন করে দুঃখ বা ক্রাইসিস বা কোনো কিছু, এ ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, না, আমি তো আগেই বলেছি যে আমার একটা ইনবর্ন ব্যাপার ছিল, বংশগত ব্যাপার। আমার মামা দাদু লিখতেন, ছোটোবেলা থেকে আমি কোনো কারণ ছাড়াই লিখতে শুরু করি, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, লেখাটা বিভিন্ন কারণে চাপা পড়ে গেছিলো। তারপরে বলতে পারেন দুঃখই, এক প্রকার দুঃখই আমাকে আবার পেন ধরতে মানে বাধ্য করিয়েছে আর কি। আমার দাদা ভীষণ ভালোবাসতাম যাকে আমি, সে মারা গেল ক্যান্সারে 28 বছর বয়সে। তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। তারপর আমার কিছুদিন পরে আমার মা মারা গেলেন ক্যান্সারে। তখন আমার বিয়ে হয়ে গেছে, যাই হোক রিসেন্ট বিয়ে হয়েছে, মা মারা গেলেন। তারও কিছুদিন বাদে আমার বাবাও মারা গেলেন ক্যান্সারে। মানে এই যে এতগুলো ধাক্কা পরপর, তারপর ক্যান্সার পেশেন্ট মানে বুঝতেই পারছেন, চোখের সামনে মানে ধুকড়ে ধুকড়ে মরতে দেখা আর কি। একজন জানে যে সে মারা যাবে, তাকে চোখের সামনে এভাবে মরতে দেখা। বিশেষ করে আমার দাদার বেলা আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম, অত কম বয়সী ছেলে, রিসেন্ট বিয়ে হয়েছে, তখন ক্যান্সার ধরা পড়লো। তখন আমি একবারে ব্রেক করে গেছিলাম, তাকে বিভিন্নভাবে কেয়ার নেওয়ার চেষ্টা করেছি, নিজের পড়াশোনাও হ্যাম্পার হয়েছে এই কারণে। যাই হোক, এই যে দুঃখগুলো, শূন্যতাগুলো তো ছিলই অবশ্যই। তারপর এবার একার সংসারে এলাম, একার সংসার, সেখানেও শ্বশুরমশাই ছিলেন ভীষণ অসুস্থ, কিছুদিনের মধ্যেই মারা গেলেন। শাশুড়িও নেই, এবার দুজনেই সার্ভিস, বুঝতেই পারছেন কীরকম শূন্যতার ব্যাপার। এত অসম্ভব স্ট্রাগল করতে করতে আমার শরীর ব্রেক করলো। আমার এমনি বাচ্চার জন্য 3টা সিজার, তারপর আবার স্টোন অপারেশন, মানে শরীর ফিজিক্যালি একবারে ব্রেক করে গেলাম আর কি, এত রকম চাপ নিতে নিতে। তো ফিজিক্যালি ব্রেক, তার সঙ্গে মেন্টালিও ব্রেক, এরকম মানে ডিপ্রেসড হওয়ার উপক্রম যাকে বলে আর কি। আমি ভাবলাম যে কিছু একটা ধরে বাঁচতে হবে, কারণ আমার যে 3টে বাচ্চা আছে, আমার তো আশেপাশে দেখার তাদের কেউ নেই। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাইও নেই, আমার বাবা মাও নেই, কেউ নেই দেখার। অতএব আমাকে স্ট্রংলি বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্যই বলা যায় আবার ঘুরে কলমকেই মানে বেছে নিলাম আর কি। এই কলমকে ধরেই বেঁচে আছি। নারীবাদ, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, খুব পজিটিভলি দেখি, কারণ যতই বলুক যে নারীবাদ কথাটা এখনও মুছে যায়নি সমাজ থেকে, কারণ এখনও যেহেতু সমান হয়নি, নারী পুরুষ যতদিন না সমান হবে ততদিন নারীবাদ এই ওয়ার্ডটা থেকেই যাবে। হ্যাঁ, অনেক সাহিত্যিক এই নিয়ে লেখালেখি করেছেন, কবিতা সিংহ, তসলিমা নাসরিন, অনেক আমার মানে প্রিয় সাহিত্যিক, ধরুন কবিতা সিংহ, তসলিমা নাসরিন, আরও অনেক মানে কি বলবো, মেল কবি অনেক লেখালেখি করেছেন। সেই তো কতকাল আগে নজরুল বলে গেছেন, হ্যাঁ, তার নারীবাদী কবিতা লিখেছেন। হ্যাঁ, যাই হোক, তো নারীবাদের ব্যাপারটা এখনও মুছে যায়নি, তার একটাই কারণ নারী পুরুষ এখনও সমান হয়নি। যতক্ষণ সাম্যতা না আসে ততক্ষণ নারীবাদ ব্যাপারটা থাকবেই। আর আমি তো কট্টর নারীবাদী, কারণ প্রথম দিকে, এখন প্রেম নিয়েই বেশি লিখি, কিন্তু প্রথম দিকে আমি নারীবাদ নিয়েই লেখা শুরু করেছিলাম। আমার 8ই মার্চ বলে একটা কবিতা গার্গী পোদ্দারের কণ্ঠে আবৃত্তি আছে ইচ্ছে ডানাতে, তাতে ওই নারীদের মানে এ নিয়েই লেখা আর কি, দুঃখ দুর্দশা, এই যে রেপ ফেপ এইসব নিয়েই লেখা। হ্যাঁ, যাই হোক, আমি নারীবাদী বলা যেতে পারে। এবং এখনও এই যে রিসেন্ট যে ঘটনা ঘটলো এবং যে ঘটে চলেছে আর কি, এই যে নারীদের উপরে যে অত্যাচার চলেছে আর কি, রিসেন্ট যে তিলোত্তমাকে নিয়ে যে ঘটনা ঘটলো আর কি, আমি ভীষণভাবে মর্মাহত, দুঃখিত, এবং জানি না কবে এই সাম্যতা আসবে নারী পুরুষের মধ্যে, পৃথিবী কবে সুন্দর হবে, কবে নারীরা মানুষ বলেই গণ্য হবে, যে মানুষ আলাদা স্পেশাল কিছু নয়, নারী পুরুষ কোনো এই যে ডিভিশন ব্যাপারটা থাকবে না, এটাই মানে চাই আর কি। যাই হোক, রিসেন্ট এই সাম্প্রতিক ঘটনা খুবই মর্মাহত, এ নিয়েও লেখালেখি করেছি আমি অনেক ফেসবুকে। কবিতা ছাড়া কি অন্য কিছু লেখেন? হ্যাঁ, ছোট গল্প টুকটাক লিখি, আর গান করতাম আগে, এখন চর্চারভাবে সেটাও বন্ধই হয়ে গেছে বলা যায় আর কি। ভালো লিখতে গেলে অনেক পড়তে হয়। এখন নবপ্রজন্মের কবি লেখকদের পাঠাভ্যাস অনেক কমে গেছে বলে অভিযোগ আছে, এ ব্যাপারে আপনি কি মনে করেন? হ্যাঁ, পড়তে তো অবশ্যই হয়। অ্যাকচুয়ালি আমি বিফোর ম্যারিড লাইফ সাহিত্য প্রচুর পড়াশোনা করেছি, যদিও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তা সত্ত্বেও কিন্তু মানে আমার যেহেতু বই পড়ার নেশা সব দিনই, এই জন্যেই মানে রবীন্দ্র, নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, যেগুলো যারা মানে আগেকার লেখক, তাদের লেখা দিয়ে স্টার্ট করেছি। আমি কিন্তু প্রথম স্টার্ট করেছি বঙ্কিমচন্দ্র দিয়েই, হ্যাঁ, যিনি সংস্কৃতের পরে বাংলায় সাহিত্য অ্যাট ফার্স্ট নিয়ে এলেন, আমি কিন্তু তাকে দিয়ে স্টার্ট করেছি, কপালকুণ্ডলা দিয়ে। যাই হোক, তারপর রবীন্দ্রনাথ ম্যাক্সিমাম উপন্যাস পড়েছি। রবীন্দ্রনাথ এক জীবন মানে পুরোপুরি পড়ে শেষ করা যায় না, অনেকটাই পড়েছি। তারপর এই পরবর্তীকালে সমরেশ মজুমদার আর শীর্ষেন্দু মুখোপাধ্যায়,
জয় গোস্বামী, হ্যাঁ, এই ধরনের কবিতা, ওনাদের কবিতা পড়েছি, উপন্যাস পড়েছি। যাই হোক, জয় গোস্বামীর কবিতাই লেখেন, সুনীল গঙ্গোপাধ্যায়, হ্যাঁ, যতটা সম্ভব পড়াশোনা করেছি আগে। তো আফটার ম্যারিড লাইফ সেভাবে পড়াশোনার সুযোগ পাইনি, কারণ চাকরি, সংসার এইসব দেখতে গিয়ে। তো এখন মোটামুটি টুকটাক পড়াশোনা করি, হ্যাঁ, যাই হোক চেষ্টা করি পড়াশোনা করার। এবং পরবর্তীকালে আমার ছেলে একটু ছোটোই আছে, পরবর্তীকালে ইচ্ছে আছে আর একটু ফ্রি হলে, ছেলে একটু বড় হলে একটু বেশি করে পড়তে হবে। এবং পড়াশোনা তো অবশ্যই খুব প্রয়োজনীয়, কারণ দেখুন আমাদের ইনবর্ন প্রতিভা থাক যাই থাক, হ্যাঁ, সেটার বিস্তার ঘটাতে গেলে, সেটার মানে বিস্তার, ভাবনা চিন্তার বিস্তার ঘটাতে গেলে একটু পড়াশোনা বিশেষ করে না করলে চলবে না। আর এখনকার ফেসবুকে সবাইকে আমাদের অ্যাটেন্ড করতেই হয়, যারা লেখালেখি করি, যেহেতু গণমাধ্যমের ব্যাপার একটা আছে। আচ্ছা, ফেসবুক অ্যাটেন্ড করি, তো অনেকেই লেখেন, তো সবাই হয়তো জানি না কে কীরকম পড়াশোনা করেন, তবে আমি বলবো পড়াশোনার সবসময় প্রয়োজন আছে। আর যারা কবিতা লেখেন তাদের ক্ষেত্রে আমি বলবো, এখন এই ছন্দহীন কবিতার যে রেওয়াজটা চলছে আর কি, ওটা কিন্তু একটা অনুভূতির ব্যাপার, যে অনুভূতিটাকে সাজিয়ে গুছিয়ে কিন্তু একটা ক্লাস 8-এর ছেলেমেয়েও লিখতে পারে। কিন্তু তার আগে আমার মনে হয় কবিতার যে ব্যাকরণ ভাঙা পরে শিখবো, আগে তো গড়া শিখি, তাই তো? আগে গড়া শিখি, আগে কিছু শিখতে হবে। ছন্দের যে ব্যাকরণ শেখা, মাত্রা, ছন্দ, এগুলো শেখা আগে, আমার মনে হয় এগুলো মাইনুটলি একটু শেখা ভালো। শেখার পরে তারপরে আমি গদ্য কবিতা লিখবো, ছন্দ ভাঙা শিখবো। গড়া ভাঙা দুটো জানলেই লেখার সুবিধা হবে, কলম খেলাতে সুবিধা হবে, এটা মনে করি আর কি আমি। আমার কিন্তু মহুয়া ফুল যে কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ, আমি ছন্দে লিখতেই বেশি অভ্যস্ত বলে এটা কিন্তু ছন্দেই লেখা পুরোপুরি, এবং মাত্রা, ছন্দ, মাত্রা একবার মিলিয়ে লেখা। বেশিরভাগই স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্ত ছন্দে লেখা, অক্ষরবৃত্ত নেই বললেই হয়, কিন্তু মাত্রা ছন্দ মিলিয়েই আমি লিখেছি। এবারে যেখানে ধরুন মাত্রা মিলাতে গিয়ে কবিতার শ্রুতি মাধুর্য নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে দু এক জায়গায় কনসিডার করেছি, হ্যাঁ, নাহলে ম্যাক্সিমাম আমার ছন্দেই লেখা। এবং আমি মনে করি বেস যেটা আর কি, বেসটা জেনে লিখলে লেখাটা ভালো হয়। এখন হয়তো ব্যাপারটা সবাই আমার সঙ্গে এগ্রি করবেন না, বলবেন হ্যাঁ কবিতা অনুভূতির ব্যাপার, যে যার নিজের ইচ্ছে মতো লিখবে, ইচ্ছে মতো তো অবশ্যই লিখবে, তবুও আমার মনে হয় জানলে ভালো হয় লেখাটা, আরও আর লিখতে সুবিধাও হয়, কলম চালাতেও সুবিধা হয়। যে লেখালেখি করতে এসে কখনো কি কোনো পারিবারিক বা সামাজিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে আপনাকে? প্রতিবন্ধকতা সেরকম কেউ দেয়নি। আমার পারিবারিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা বলতে একার ফ্যামিলি, সময়ের অভাব। আমার হাজব্যান্ড সবসময় চেষ্টা করেন আমাকে সাহায্য করার, মানে যতটা সম্ভব সময় দেওয়ার, কিন্তু তাহলেও তো হয়ে ওঠে না, কারণ একা, মানে 3 ছেলে মেয়ে, 2জনের চাকরি, চেষ্টা করলেও সবসময় সময় দিতে পারে না। এইটাই প্রতিবন্ধকতা, মানে সময়ের অভাব আর কি। এটা কারো দোষ নয়, এটা পারিপার্শ্বিক পরিস্থিতি বলা যেতে পারে কি, পরিস্থিতির চাপে সময় ঠিক পেয়ে উঠি না। তারপর শরীর একটা ফ্যাক্টর, আমার শারীরিকভাবে খুব একটা সুস্থ না হওয়ার জন্যে এটা একটা সমস্যা আর কি, যাকে বলে। অনেকেই বলেন কবিতার পাঠক অনেক কমে যাচ্ছে, এক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, কবিতার পাঠক কমে যাচ্ছে, হ্যাঁ সেটা বলবো, কারণ লেখালেখি আগে এতটা হতো না, সোশ্যাল মিডিয়ার যুগে যতটা হচ্ছে, এটা একটা ব্যাপার। তারপরে ভালো লেখা, মন্দ লেখা, মানুষ বাঁচতে খেয়ে হারিয়ে ফেলছে। এত মানুষ লিখছেন, এত বই ছাপা হচ্ছে, মানুষের হাতে প্রপার লেখা ঠিকঠাক পড়ছে না, যে কোনটা ভালো কোনটা মন্দ মানুষ যে বেছে নেবে, যে প্রপার লেখাটা ঠিকঠাক পড়ছে না। দেখাবে অনেক ভালো লেখা আড়ালে থেকে যাচ্ছে, অনেক খারাপ লেখা ফ্রন্টে চলে আসছে। এর ফলে কি হচ্ছে, মানুষ এই মুড়িমুড়িকির এক দর, এই ব্যাপারটা হয়ে যাচ্ছে আর কি। মানুষ হয়তো অনেক সময় ভালো লেখার সন্ধানও পাচ্ছেন না, তার ফলে তো এরকম তো হিজিবিজি লিখছে এখন সবাই, পড়ে লাভ নেই, কবিতা পড়ে লাভ নেই, এরকম একটা ধারণা এসে যাচ্ছে মানুষের মধ্যে আর কি। এই লেখালেখি ছাড়া অন্য কোনো প্যাশান আছে আপনার? প্যাশান বলতে আর কি, আমার খুব একটা, আমি যে রান্নাবান্না পছন্দ করি, খুব এরকম ধরনের ব্যাপারটা আমার নেই, খুব একটা সংসারী নয় আমি। লেখালেখি বাদ দিয়ে গান করতে ভালো লাগে, টিচিং, এটা তো আমার প্রফেশন প্লাস প্যাশানও বলা যেতে পারে, বাচ্চাদেরকে ভালো করে পড়াতে ভালো লাগে, এই আর কি। আপনার লেখার অনুপ্রেরণা কে বা কি, একটু বলবেন আমাদের? লেখার অনুপ্রেরণা বলতে আমি বললাম, এটা রিপিট করছি আবার, যেটা ইনবর্ন, এমনিতেই লিখি আমি ছোটোর থেকে। তারপর আমার মেয়ে বলা যেতে পারে, আমার বড় মেয়ে যে এখন বিএসসি নার্সিং করছে, আমি যখন এই বিভিন্ন রকমের চাপে একটু ব্রেকডাউন হয়ে গেছিলাম, তো ওই আমার ফেসবুক খুলে দিল, ওই আমাকে টাইপিং শেখালো, বললো মা তুমি আবার লেখা শুরু করো, ভালো থাকবে, এরকম। তারপর মানে অ্যাট ফার্স্ট ওই
আমাকে বললো আর কি লেখার জন্য, আবার ঘুরে লেখা শুরু করার জন্যে। তারপর যখন শুরু করলাম তখন আবার অনুপ্রেরণা দেওয়া সবাই পাশে এলো, অনেকে ভালো লেখা দেখে, লেখা অনেকের পছন্দ হলো যখন, তখন আমার মাস্তুতো দাদা একজন অরুণদা বলে, আমার হাজব্যান্ড, তারপর আরও অনেক কবি সাহিত্যিক বন্ধু যারা আমার আছেন ফেসবুকে, সবাইয়ের নাম বলতে পারছি না, সবার নাম এই মুহূর্তে হয়তো কারোর নাম বাদ থেকে সেটা আমার খারাপ লাগবে, তো ওনারাও বিভিন্নভাবে অনুপ্রেরণা দিচ্ছেন এখন। তবে অ্যাট ফার্স্ট আমার মেয়েই আর কি আমাকে আবার ঘুরে কলম ধরালো বলা যেতে পারে। লেখালেখি করতে এসে খুব আনন্দের বা কোনো একটা স্মরণীয় ঘটনা যদি আমাদের সাথে ভাগ করে নেন। স্মরণীয় ঘটনা বলতে আমি তো লেখায় আবার ফিরলাম ধরুন এই 21, 22, 23, 24, এই 21 সাল থেকে, বেশি দিন নয় খুব একটা, লেখায় ফিরেছি। আমার এটাই প্রথম বই প্রকাশ। স্মরণীয় ঘটনা যদি বলা যায় তাহলে এটাকেই বলা যেতে পারে, আর বিশেষ মাঝখানে তেমন কিছু ঘটনা লেখা নিয়ে ঘটেনি। আমরা এতক্ষণ কথা বলে জেনে নিলাম তনুশ্রী সামন্ত মহাশয়ের সাথে। আলাপ টিভিতে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।